শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়া। আমার মনে হয় আমি এখানেও বিয়ের জন্য প্রস্তুত হইনি। হবু বউয়ের মুখে এই কথা শুনে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। আমি আকাশ, প্রাইভেট কোম্পানির একটি ভালো পোস্টে জব করি। বাবা মার জোরাজুরিতে তাদের পছন্দ করা এই মেয়েকে আমি দেখতে যাই। মেয়ের নাম নিতু, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেয়েকে দেখার পর পছন্দ না হওয়ার কোনো কারণ খুঁজে পাইনি। সম্মতি পাওয়ার পরপরই আমার একমাত্র মা সময় নষ্ট না করে হাতের আংটিখানা খুলে মেয়ের হাতে পরিয়ে দেয়। আর ফিরে আসার সময় আমার বেস্ট ফ্রেন্ড আহাদ একটা এভারেস্ট জয় করা হাসি দিয়ে আমার হাতে মেয়ের ফোন নাম্বার গুঁজে দেয়। আর সেই নাম্বার থেকেই এইমাত্র এই কথাটি ভেসে আসলো। ভ্যাবাচ্যাকা ভাবটা সামলে আমি বললাম, মানে? মেয়েটি বলল, মানে হলো আমি হয়তো এখনো বিয়ের জন্য তৈরি না, কারণ এখনো আমি মাছের লেজটা খাওয়া শিখিনি। কলেজে আর রান্নাঘর একসাথে সামলানো শিখিনি। এখনো সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতের পরোটা মুখে দিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ি। বিয়ে করার আগে নিজেকে প্রথম শ্বশুরবাড়ির রাঁধুনি হিসাবে তৈরি তো করে নিয়েই। জানেন, সেহরির সময় ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সবার শেষে গিয়ে টেবিলে বসি, যেখানে বিয়ে করার পর সবার আগে উঠে সবার জন্য সব আমাকেই তৈরি করতে হবে। এখনও একটু শরীর খারাপ লাগলে সারাদিন বিছানায় পড়ে থাকি, বাবা মার আদরের ছায়ায় জড়িয়ে থাকি। সেখানে শ্বশুর বাড়িতে যতই যা হোক প্রতিদিন দায়িত্বের চাকায় ঘুরতেই হবে। রাতে মায়ের হাতের তেলের তেল মালিশ ছাড়াই ঘুম আসে না, যেখানে বিয়ের পরে নিজেকে ভুলে শ্বশুরবাড়ির সবার মন বুঝে চলাটাই হতে হবে প্রধান ধর্ম। এখনো মুখে নকল হাসিটাই আনতে শিখতে পারিনি, কিন্তু বিয়ের পর যে ভালো না থাকলেও ভালো আছি কথাটা বলতেই হবে। বিয়ের আগে নিজেকে প্রথমে খোঁটা শোনার জন্য প্রস্তুত তো করে নেই, তখন না আবার মুখ ফুসকে কিছু বলে ফেলি। হেঁটে চলা থেকে শুরু করে বেঁচে থাকাটাও যে বাবা মা শিখিয়ে দিল, বিয়ের পর সেই বাবা মা যে আমায় কিছু শেখায়নি, কথাটা শোনার জন্য আগে নিজেকে শক্ত তো বানাতে হবে নাকি? কারণ মুখ বুজে সব সহ্য করাটাই তো আদর্শ বইয়ের গুণ। এখনো ওই কি করে বিয়ে করি বলেন তো? আমি তো এখনো নিজেকেই ভুলতে শিখলাম না। এখনো যে ছোট ছোট স্বপ্নে বিভোর বাবার রাজকুমারীটা আকাশে উড়ে বেড়াচ্ছে। আগে থেকে যদি প্রস্তুত না থাকি, তবে যে দায়িত্বের ভারে যখন হঠাৎ করে আকাশ থেকে মাটিতে পড়ে যাব, তখন নিজেকে সামলাবো কি করে বলেন? মেয়েটি খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলল, কিন্তু আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। এতগুলো তেতো বাস্তবতা একসাথে শুনে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। শুধু মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরোলো, বিয়ে মানে কি এই? মেয়েটি একটু হেসে জবাব দিল, হ্যাঁ, মেয়েদের জন্য এই। বিয়ের জন্য মেয়েদের প্রস্তুত হতে হয়, আত্মসম্মানকে পঙ্গু করে ন্যায় অন্যায় অসাড় করে দিয়ে। আর এটা কিন্তু আমার কথা না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আমার গলা দিয়ে আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বেরোলো, তাহলে এখন? মেয়েটি বলল, এখন দেখি কি করা যায়। মেয়েটি সম্ভবত কিছুই করতে পারেনি, কারণ আমার সাথে তার বিয়েটা হয়ে যায়। আজ আমাদের একমাত্র মেয়ের জন্মদিন। দেখতে দেখতে আমাদের মামুনিটার 3 বছর হয়ে গেল। বাসায় একটি ছোটোখাটো আয়োজন করা হয়েছে। তখন থেকে ঘড়িটা খুঁজে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। তাই নিতুকে ডাকতে গিয়ে হঠাৎ থমকে যাই ভিতরের কথা শুনে। নিতুর এক খালাতো ভাবি, তার সাথেই সেই বিয়েতে দেখা হয়েছিল। আজ মেয়ের জন্মদিন উপলক্ষে তাতে নিতু দাওয়াত দিয়েছে। সেই ভাবি নিতুকে জিজ্ঞেস করেছে, কী রে নিতু, শ্বশুর বাড়িতে ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারছিস তো? নিতু হেসে জবাব দিল, জানি না ভাবি, তবে মাছের লেজটা এখনও আমায় প্রতিদিন খেতে হয় না। মাঝে মাঝে সে খায়, আবার মাঝে মাঝে আমি খাই। যখন আমি খাই তখন সে আমায় কাটা বেছে দেয়।
যখন আবার সময় পায় আমাকে রান্নাঘরের কাজে সাহায্য করে। সেহরির সময় আমার সাথে সেও আগে ওঠে। মাঝে মাঝে তো দেখি আমার ওঠার আগেই সব রেডি। ইফতারের সময় সব কাজগুলো আমার সাথে ভাগ করে নেয়। অফিস থেকে ফেরার পর তার হাতে শরবতের গ্লাস দিলে আমার হাতটা টেনে আমাকেও তার পাশে বসিয়ে অর্ধেক খাইয়ে দিয়ে বলে, সারাদিন কাজ তো তুমিও করেছো, তাহলে শুধু আমার একার যত্ন কেন? আসো, তোমার মাথায় তেল মালিশ করে দিই। জানো, মাঝে মাঝে মাথার উকুনও মেরে দেয়। প্রতিদিন রাতে আমাদের গল্পের আসর বসে রান্নাঘরের বেসিনের সামনে, দুজন মিলে বাসনপত্র ধোয়া মাজা করতে করতে। প্রথম প্রথম আমি বাধা দিতাম, কিন্তু সে কি বলতো জানো, বিয়েটা যেহেতু আমরা দুজনে করেছি আর সংসারটা যেহেতু আমাদের দুজনের, তাহলে দায়িত্বের ভাগটা তুমি একা কেন নেবে? যেখানে তোমার সব সুখের ভাগটা আমাকে দিয়েছো, যেখানে তোমার কষ্টের ভাগ থেকে আমাকে বঞ্চিত করো না নিতু। নিজেকে যে বড্ড স্বার্থপর মনে হবে। আমাকে যদি এখনো কেউ কিছু বলে আমি চুপ করেই থাকি, কারণ আমাকে কিছু বলতে হয় না। সে জবাব দিয়েই সে সবাইকে চুপ করিয়ে দেয়। তার ভয়ে আমাকে কেউ কিছু আর বলতে পারে না। আর যদি কখনো এতটুকু শরীর অসুস্থ হয় তাহলে তো আর কথাই নেই। সারাদিন অফিস বাদ দিয়ে আমার পাশে বসে থাকবে ও। একদিন আমায় কি বলে জানো, নিতু, আমার কাছ থেকে কখনো কোনো কিছুর জন্য তোমায় অনুমতি চাইতে হবে না। তোমার যখন যা ইচ্ছা তুমি করবে, যেখানে ইচ্ছে যেতে যাবে। শুধু একটা কথা, কোথাও গেলে আমাকে একটু জানিয়ে দিও, না হলে যে দুশ্চিন্তা হবে। আমার মুখে কখনো নকল হাসি আনতে হয়নি, কারণ এখনো আমার মুখে সবসময় আসল হাসিটাই লেগে থাকে, আগের চেয়েও বেশি। সে আমায় নিজেকে আরও বেশি চিনতে শিখিয়েছে। আমার স্বপ্নগুলো খুব যত্ন করে সে পূরণ করছে। তাই তো বলি, শ্বশুরবাড়ি মানিয়ে নেওয়া মানেটা কি, সেটা আমি এখনো বুঝতেই পারিনি। আমার স্বামী আমায় ভালোবাসা মানে শিখিয়েছে, সেটা বুঝিয়েছে। মানিয়ে নেওয়া মানে কি সেটা বোঝায়নি। নিতুর কথাগুলো শুনে চোখ ঝাপসা হয়ে আসছিল, তাই তাড়াতাড়ি রুমে চলে আসলাম। যেদিন আমাদের বিয়ে হলো সেদিন বিদায় সময় দেখেছিলাম একজন বাবাকে তার কলিজা অন্যের হাতে দিয়ে দিতে, একজন মেয়েকে তার চিরচেনা সব কিছু ছেড়ে দিয়ে সম্পূর্ণ অচেনায় পাড়ি দিতে। কতটা কষ্টের সেই অশ্রু, কতটা কষ্টের সেই মুহূর্ত। যদি কোনো ছেলে সেই মুহূর্তটাকে অনুভব করতে পারে, তবে কখনো তার স্ত্রীকে মানিয়ে নিতে দেবে না। ওর চোখের পানি খুব বেঁধেছিল এই বুকে। সেদিন নিতুর চোখের চাহনি ছিল খুবই অসহায়। ও ওর সব কিছু ছেড়ে এসেছে আমার ভরসায়। আমি যদি সেই ভরসায় না রাখতে পারলাম, তবে নিজেকে স্বামী হিসেবে পরিচয় দেই কি করে? সেদিন মনে হয়েছিল তাকে সর্বসুখ দেব। ঠিক করেছিলাম বাবার রাজকুমারীটাকে এই ছোট্ট বুকের রানী বানাবই। শুধুমাত্র একটি মেয়েকে বিয়ে করে তার উপর অধিকার ফলালোই স্বামী হওয়া যায় না। মেয়েটিকে আপন করে তার মুখের হাসি ফোটানোর দায়িত্ব নিতে হয়। সাথে তার সুখের পাশাপাশি দুঃখের ভাগটাও নিয়ে নিয়ে তবেই না স্বামী হওয়া যায়। আর অধিকার মানে শিকল নয়। আমাদের স্ত্রীরা অনেক কষ্ট সহ্য করে আমাদের অস্তিত্বকে এই পৃথিবীতে নিয়ে আসে। আমরা স্বামীরা তার পরিবর্তে পুরো পৃথিবীটাকে তাদের পায়ে এনে দিলেও তো তা কম হয়ে যায়। আর সেখানে এই পাগলি মেয়েগুলো এতটুকুই নাকি স্বর্গসুখ পায়। একটু পরেই নিতু রুমে এসে হাসতে হাসতে বলল, দেখো না সবাই নিচে কি বলছে, মেয়ে নাকি দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যাবে তা নাকি বুঝতেও পারবো না। তাই এখন এই শাশুড়ি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমি তো এখনো বিয়ের জন্যই প্রস্তুত হতে পারলাম না। আমি ওর নাক টেনে ভুরু কুঁচকে বললাম, মানে? নিতু বলল, মানে আবার কি? সব সময় শুনে আসা বিয়ের পর মানিয়ে নেওয়া কিছুই তো হলো না। তাই তো বিয়ের আগে কি শিখবো, বিয়ের পরেও তো মানিয়ে নেওয়া শিখতে পারলাম না। আচ্ছা, আমাদের মেয়েটা বিয়ের পরে কি করবে? আমি ওকে হাত দিয়ে আগলে কাছে টেনে নিয়ে বললাম, কি আবার তোমার মতো মানিয়ে নিবে? নিতু আমার বুকে মাথা রেখে ঠোঁটে গভীর প্রশান্তির হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, মানিয়ে নিবে। না চাইতেও পাওয়া অপরসীম ভালোবাসায় সমাপ্ত।